আমাকে ভুল ধরে একটা ভুল পাইলে এমনভাবে মিডিয়াতে আসবে, আমি কিন্তু আপনারা রাস্তাঘাট বিল্ডিং যা করেন আপনাদের মতন আপনারা করেন, আমি কিন্তু এই আমার ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে রাস্তার কাজ গুণগত মানের হলো কিনা, বিল্ডিং এর স্ট্রেংথ ঠিক হলো কিনা, আমি বুয়েটের থেকে লোক আনাবো, টেস্ট করাবো, তারপরে কিন্তু আমি এগুলো মিডিয়াতে দিয়ে দেবো। আর এই গরিবের কাবিটা এইগুলো ঠিক মতন আমি 100% চাই। বলছে স্যার আপনি বরাদ্দ দেওয়ার মালিক হলে আপনি দিয়ে দিবেন, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। তবে স্যার আপনার মতন বক্তব্য আগের এমপি সাহেবও বলছিলেন, কিন্তু 40% বেশি উনি করতে পারেন নাই। তাই বললাম কেন 40% কাজ হবে কেন, আমার তো কোনো কিছু নিতে হবে না এখান থেকে, তাহলে আমারও 40% কেন নিতে হবে, কাজ 40% হবে কেন? তো স্যার আপনি দেখেন আমার যাদের, আমি বললাম কি 12টা ইউনিয়ন আমার, আমি কাজগুলো 12টা ইউনিয়নে ভাগ করে দিলাম, যেখানে যেভাবে দরকার রাস্তার কাজ, সংস্কারের কাজ, কাবিখার কাজ সব দিলাম। একজনের কাছে বরাদ্দ দেওয়া হলো 1 লক্ষ টাকা, বললো যে আমার এখানে এত ফিট রাস্তা, এখানে সংস্কার করতে হবে, কত লাগবে? 3 লাখ টাকা লাগবে। তো 3 লাখ টাকা লাগবে, তো ঠিক আছে তুমি তাই দরকার নেই, 1 লাখ টাকা নেও। তো এসে রাগ করে চলে গেল। তারপর আবার তাকে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে 3 লাখ টাকাই তুমি নেও, কিছুই হবে না। তা আমি মোটর সাইকেল দিয়ে 2টা লোক পাঠালাম যে তুমি দেখে আসো তো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে স্যার রাস্তাটা কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতির 0 টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। তাহলে আমার মূল জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর দুর্নীতি মুক্ত করা। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, এবং পার্লামেন্টের সদস্য আমরা যেখানে আসি, আমাদের স্বতন্ত্র আমরা বসি কিন্তু বিরোধী দলের পিছনে, আনিস ভাইদের পিছনে আমরা বসি, ওনরা 11 জন, খুব বেশি 3 থেকে 4 জনের বেশি থাকেন না। তো আমি লক্ষ্য করি তো কে কি বলে। তা আনিস ভাইয়ের একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। আনিস ভাই খুব, এবং উনি যান যখন কথা বলেন হোমওয়ার্ক করে যান, হোমওয়ার্ক করে উনি কথাটা কি আমি রিপিট করছি, সেটা হলো উনি বলেছেন একদিনকে যে বিবিএস এর গণশুমারি ও গৃহ গণনা প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 15 থেকে 24 বছর বয়সের তরুণদের সংখ্যা প্রায় 3,16,00,000, এবং এদের 40% অর্থাৎ 1,30,00,000 তরুণ নিষ্ক্রিয়, যারা শিক্ষায় নেই, কাজে নেই এবং কোনো প্রশিক্ষণও নেই। তার অন্যতম কারণ হলো বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম ঠিক হচ্ছে না। এবং উনি কয়েকটা দেশের এর সাথে এই দিয়েছেন, এক্সাম্পল খুব ভালো বলেছেন, আই অ্যাপ্রিশিয়েটেড দ্যাট। যে ভালো, উনি যতটুকু বলেন কিন্তু উনি নিজেকে সেভ করে কথা বলেন, খুব ভালো। যাই হোক, আইনজীবী মানুষ, যাই হোক, আর আমরা তো স্বতন্ত্র, উনি যদি না বলেন আমি কেমনি সাহস পাই বলেন। আরেকজন তো আমার কলিগ মাননীয় মন্ত্রী, সবাই ভদ্রলোক হিসাবে জানে, সবাই ভদ্রলোক হিসাবে জানে, সবাই আমরা ডাকি, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, সব কিছুই নাই। তো যাই হোক, আমি সময় বোধহয় বেশি নিয়ে ফেলতেছি, আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এডুকেশন। আমি বললাম যে আমার কাছে যে 200 থেকে 250 লোক আসে, একটা গেল হেলথের ব্যাপারে গেল, আর একটা হলো সাহায্য প্রার্থী, আর একটা হচ্ছে চাকরি, বিএ পাস, এমএ পাস, বিএসসি, এমএসসি, এমবিএ, পলিটেকনিক পাস। মাসে 150 থেকে 200 লোকের চাকরির দরখাস্ত আমি পাই। এখন আমার স্লোগান ছিল আমি বেকারত্ব দূর করার জন্য কাজ করব। আমি 3টা স্লোগানে আমি ইলেকশনে ছিল আমার, একটা হলো বেকারত্ব
দূরীকরণের জন্য কাজ করব, চাঁদাবাজি সন্ত্রাস দূর করব এবং কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করব। এই 3 স্লোগানে মানুষ অ্যাকসেপ্ট করেছে, আমাকে ভোট দিয়েছে। তা এখন চাকরির ব্যাপারে আমি ঢাকা আমার অফিসে পাঠাই, ইন্টারভিউ নেয়, রিটেন ভাইবা নেয়, তাতে 20% লোক ছেলে মেয়ে কোয়ালিফাই করে যাদের চাকরি পাওয়ার যোগ্য, আর 80% কোয়ালিফাই করে না যারা চাকরির জন্য, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন ইজ অ্যাবসেন্ট। আমাকে সময় আমি বেশি নিয়ে ফেলতেছি। আরেকটা জায়গা, এই জায়গায় আমাদেরকে জোর দিতে হবে। আরেকটা জায়গা হচ্ছে সবচেয়ে নাজুক জায়গা, আমরা যেটা বলি বাল্য বিবাহ, যেটা দেবপ্রিয় একটু টাচ করে গেছেন, সবচেয়ে অ্যালার্মিং। আমার গ্রামে যেসব জায়গায় আমি যাই, বিশেষ করে মাদ্রাসা যেসব মহিলারা বা ছাত্রীরা পড়ে, তাদের কিন্তু 12-13 বছরে বিয়ে হয়ে যাচ্ছে এবং বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে, যদিও 18 বছরের নিচে হওয়ার, কিন্তু এটা গ্রামে মানা হচ্ছে না, এইটা কিন্তু অহরহ হচ্ছে। এই জায়গাগুলো যদি আমরা প্রোটেকশন দিতে পারি, এবং আমাদের সবচেয়ে, আমি আবার রিপিট করি একটা জায়গায়, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।